নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প নগ্নতাই চরম সত্য। গল্পটি প্রাপ্তমনস্ক এবং প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন। আজ আপনাদের বলবো গল্প নগ্নতাই চরম সত্য। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক এবং প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। দূর দূর দূর, অসহ্য হয়ে গেলাম। আর ভালো লাগে না, এই সংসার ত্যাগ করতে ইচ্ছে করে। কেন সকাল সকাল তোর আবার কি হলো রে অমিয়? আর বলো না দাদা, ওই বাড়িতে আমি একদণ্ড টিকতে পারছি না। কেন রে? কদিন আগে ধুমধাম করে ছোট ভাইয়ের বিয়ে দিলি, বউ আনলি, এখন তো শুনেছি তোর সোনায় ভরা সংসার সোনায় নিকুচি করেছে দাদা। অমন কথা কেন বলছিস? আর বলো না, সকাল সন্ধে কোঁতানি বাদানি শুনতে শুনতে আমার শরীর একেবারে রিডি করে জ্বলে উঠছে। কোঁতানি কোঁতানি নতুন বিয়ে হয়েছে তো ওরম শব্দ এখন একটু হবে। তা তুই ওই ঘরটা ত্যাগ কর না, করে নিচের ঘরে এসে থাক। তাই করেছিলাম, সেখানেও কি শান্তি আছে? ওপরের মেঝে থেকে নিচের মেঝে পর্যন্ত ভূমিকম্প ছুটিয়ে দিচ্ছে লেওড়াখানা। নিজের ছোট ভাইকে গাল দিচ্ছিস? ছোট ভাইকে গাল দিচ্ছি নে, গাল দিচ্ছি ছোট ভাইয়ের বউটাকে। সে আবার কি করলো? বউ ভাতের দিন তো গিয়ে দেখলাম লক্ষ্মীমন্তর মেয়ে চুপটি করে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, অমন চুপটি করে বসে থাকতে দেখে মুখে একেবারে ললিপপ ঢুকিয়ে দিতে ইচ্ছা করছিল না? বউ একেবারে উল্টোটি। বউ ভাতের পরের দিন থেকেই আসল রূপ একেবারে বের করে দিয়েছে। কি করলো রে? কি আবার করবে? মায়ের সঙ্গে সমানে অশান্তি। ও মেয়ে এই ঘর করতে চায় না, বাপের বাড়ি গিয়ে আমার ভাইকে নিয়ে রাখবে। ঘর জামাই ওই রকমই ধান্দা। তা তাই কর না, একেই তোর বাপের ভিটে ভাগ বাটোয়ারা করে করে একটুখানি তোর জন্যে বরাদ্দ, তার উপরে তোর ছোট ভাইটা জন্মে সেইখানে ভাগ মারলো। যদি বাপু বিদায় হতে চায়, বিদায় হতে পারলে তো ভালোই হতো আমার দাদা। তা তো নয়, একেবারে মূল থেকে উপরে নিয়ে যাবে বলেছে। এইখানের ভাগ বাটোয়ারা করে তারপর বাপের বাড়ি। বলিস কি? 6 মাস যেতে না যেতেই এত পরিবর্তন? না হয়তো বলছে কি, আমি শালা বিয়ে করলাম না জীবনে এই কারণে, বউকে রাখবো কোথায়? ছেলে পুলে হলে সম্পত্তির ভাগ দেবো কি? আর এই লেওড়াটা পালিয়ে বিয়ে করে এনে। পালিয়ে বিয়ে করে আনার পরে তোরও তো ন্যাকানৈকদানি কম ছিল না রে। আদরের ছোট ভাই, নিজের ট্যাকের ধন খরচ করে তুই আবার বিয়ে দিলি বড় করে, 500 লোককে খাওয়ালি। সেই তো এখন কাল হয়েছে গো দাদা। বুঝতে পারছি এখন, ভাগাড়ের ঘরের মেয়েকে নিয়ে আসলে এমন পরিণতি হয়। মেয়ের মা পরের বাড়িতে ঝিগড়ি খাটে, বাপটাকে খেয়েছে সেই ছোট্টবেলায়। বাপ আদেও মরেছে নাকি পর বেটার গিয়ে সংসার করছে, এ তো আলাদা ব্যাপার। অমন কথা বলে এখন আর কি হবে অমিয়? যা হয়ে গেছে হয়ে গেছে, এখন মুখ বুঝে মেনে নে। তুই তো বড়, ওইখানেই তো ঝাড় খেলাম। ছোটবেলা থেকে আমি বড় বড় শুনতে শুনতেই তো জীবনটা অর্ধেক ফুরিয়ে গেল। এই বড় সন্তান হওয়া যে কত বড় পাপ দাদা, তুমি যদি বড় হতে তাহলে বুঝতে পারতে। ভাগ্যিস আমার বাপ মা আমাকে জন্ম দেওয়ার পরে কন্ডম ব্যবহার করেছে, না হলে আমারও তো ভিটে বাড়ি ছাড়া মতো অবস্থা হতো। হেসো না তো দাদা, হেসো না। এসে একটু চা খেতে এসেছি, মনটাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্যে। তা বলি, তোর খবর কি? আমার আবার কি খবর? ছোট ভাই বিয়ে করে যাবাল একখানা বউ এনেছে। আমি ওইসব বিয়ে থাওয়ার কথা ভাবতেই পারি না, কোনোদিন চেষ্টাও করিনি। এখন দেখছি ভুল করেছি। আমার আগে উচিত ছিল বিয়ে করে ওই সম্পত্তির ওপরে ভাগ বসানো। তারপরে ছোট ভাই কোথা দিয়ে করতো আমিও দেখতাম। তাহলে সময় তো এখনো আছে, তা করে ফেল না। হ্যাঁ, আমার এই 45 বছর বয়সে আমাকে বিয়ে করতে মেয়ে বসে আছে তো। ওরে আছে আছে, এই গ্রামেই আছে, তোর চোখ নেই তাই দেখতে পাসনি।
তোর চোখের সামনে দিয়েই নিত্যদিন গুড়গুড় করছে, তাও ধরতে পারিস নে। কার কথা বলছো বলো তো? আমাদের রত্নাবলী রে। রত্নাবলী নামটা শোনা মাত্রই অমিয়র চোখ দুটো কেমন যেন কুঁচকে গেল। কুঁতকুঁতে অমিয় মেয়েদের চরিত্রের ব্যাপারে ভীষণ পরিমাণে গুরুত্ব দেয়। হ্যাঁ, ছোট ভাইয়ের বউকে বিয়ে দিয়ে বাড়িতে তোলার পর ওই বউয়ের চাল চলন কথাবার্তা সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে অমিয়। মাকে আবার বলেছে, মা বুঝলে, এই বউ তোমার লক্ষ্মীমন্তই হবে। দেখো পা দুটো দেখেছো শরীরের থেকে কত ছোট, তারপরে পায়ের মাঝখানের মধ্যমার আঙুলটা, সেইটা দেখেই তো লক্ষ্মী প্রতিমা কিনা বিচার করা যায়। মা বলেছিলেন, অত শত জানি নে বাপু, দেখি মেয়ে ঘরের কাজ আগে কেমন করছে, তারপর বিচার করব। অমিয় মনে মনে ভাবে, মা তো একেবারে ঠিক কথাই বলেছে, আগে তো বাজনা বাজিয়ে দেখতে হবে ভালো নাকি খারাপ। তবে ফুলশয্যার পরের দিন থেকেই ছোট ভাইয়ের বউটা যেই রকম খিটিমিটি ব্যবহার শুরু করেছে, তাতে তো খুব একটা বেশি দিন এই বাড়িতে সে সংসার করবে বলে মনে হয় না। দাদা, রত্নাবলী সত্যি আমায় বিয়ে করবে? করবে না কেন? তা সে কি মুখ ফুটে বলতে পারে? তারও তো বয়স গিয়ে ঠেকেছে এখন 37 বছর। গ্রামের ওই স্কুলে মাস্টারিগিরি করে, ছোট ছোট বাচ্চাগুলোকে পড়ায়, স্নেহ মায়া মমতার পুঁটুলি একটা। অত বছর বয়স হয়ে যাওয়া সত্ত্বেও মেয়ের শরীরে কত লালিত্য দেখেছো? হ্যাঁ দাদা, মা ওকে খুব পছন্দ করে, তাছাড়া ওর ব্যবহারও খুব ভালো। এত বছর তো ওর কথা আমার মাথায় আসেনি, আসবে কি করে? মা বাপ মরা সন্তানের বিয়ের কথা অনেকেই ভাবতেই পারে না। মেয়েটি তো সাবালিকা, তার উপরে স্বাবলম্বী। ওকে যদি তুই বিয়ে করিস, তোর ভাত কাপড়ের দায়িত্ব ওই নিতে পারবে। সরকারি স্কুলের শিক্ষিকা, বুঝতেই পারছিস মাস গেলে থুতু দিয়ে কতগুলো টাকা ইনকাম করে। আমাদের গ্রামের স্কুলের স্টুডেন্টের সংখ্যা তো তুই জানিস, 5 থেকে 6টা এক একটা ক্লাসে। কেউ কমপ্লেন করারও নেই, না হলে এই স্কুল কবে বন্ধ হয়ে যেত আর এই মাস্টারগুলো দূরে দূরে পোস্টিং হয়ে যেত। হাক আসছে, করে কমে খাচ্ছে, অমায়িক ব্যবহারের জন্যই গ্রামের লোকে কেউ কিছু বলে না। তা তোর ছোট ভাইটির বউটাকে একটু আমার সঙ্গে দেখা করতে বলিস। কেন দাদা, তুমি দেখা করে কি করবে? না মানে লক্ষ্মীমন্তর বউয়ের যে এমন বৈশিষ্ট্য থাকতে পারে, নিজের চোখে দেখে 2 চোখ জুড়োই। অমিয়র ছোট ভাই, সে বিয়ে করেছে মাত্র কয়েকদিন হয়েছে। ছোট বউ দেখতে অপূর্ব সুন্দরী, মাথায় একরাশ ঘন কালো চুল, উচ্চতায় 5 ফুট 4-5 ইঞ্চির কাছাকাছি, দেহের গড়ন বেশ ছিমছাম, গায়ের রং শ্যামলা, তবে একটা চাকচিক্য আছে। গালে হাসলে টোল পড়ে, মুখটা বেশ গোলপানা, গলায় 3টে ভাঁজ পড়ে। শাড়ি পরে পরিপাটি হয়ে দাঁড়ালে সত্যিই লক্ষ্মী প্রতিমার চেয়ে কম কিছু দেখায় না। এই বউ যখন কাকে কলসি নিয়ে হাতে ল্যাটা মাছ ধরে বাড়িতে আলতা রাঙা পায়ে ঘরে প্রবেশ করেছিল, তখন পাড়া প্রতিবেশী সবাই দেখে বলেছিল, বউ হয়েছে এক কান, অমিয় তোমার বউমা কিন্তু লক্ষ্মী। ফুলশয্যার রাত্রেবেলা অনেক রাতে ওরা যখন শয্যা গ্রহণ করতে যায়, তখন অমিয় কি একটা জরুরি কথা বলার জন্যে ছোট ভাইয়ের দরজার কাছে এসে এতটাই লজ্জিত হয়ে যায় যে কাঁথা তুলে দৌড় মেরে ঘর থেকে বিদায় নেয়। নিজের ঘরে ফিরে এসে রীতিমতো হাঁ পাতে থাকে অমিয়। ছিচি ছিচি ছি, এমন কটূক্তি, এমন শব্দ দাদা হয়ে নিজের কানে শোনাটাও বুঝি পাপ। তারপরের দিন থেকেই কেমন যেন একটা লজ্জিত দৃষ্টিতে সে বৌমার দিকে তাকাচ্ছে। অমন সুন্দর দেহ যার, সেইখানেও দাঁতের বসনটা স্পষ্টই বোঝা যায়। গলার কাছে, বুকের কাছে আর হাতের কাছে, এমনকি শাড়ির ভাঁজ যেখানে যেখানে থাকে সেইখানেও। আপত্তিকর সেই সব জায়গাগুলোতে না চাইতেও চোখ চলে গিয়েছিল অমিয়র। মনে মনে ভেবেছে, রাজুটাকে দেখলে তো এমন মনে হয় না, দেখে তো মনে হবে মেয়ে মানুষ দেখলেই ঝেড়ে কেসে দৌড় মারবে। বেটার পেটে পেটে এত শয়তানি,
নাকি মেয়ে মানুষ দেখলেই কিছু একটা জায়গায় ছুকছুকানি বাড়ে? আমিও সেই দিন সন্ধেবেলায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে যখন বাড়ি ফিরেছিল, বৌমার মুখে শুনেছিল এত রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকলে কিন্তু মেন গেটে তালা দিয়ে দেওয়া হবে। এইসব তুমি কি বলছো? ঠিকই বলছি। আপনার ভাই সেই সাত সকালে কাজ থেকে চলে এসেছে, আপনি দেরি করে এলেন। আমারও তো শরীর নাকি, এক একজনে এক এক সময় আসবেন, সবাইকে আলাদা আলাদা করে খেতে দিতে হবে, আবার এঁটো বাসনটাও ধুয়ে রাখতে হবে। সবাই মিলে একসাথে খেতে বসবেন, সবকিছু একসঙ্গে গুছিয়ে রাখবো। ওই এক এক করে এলে এক এক টাইমে আমি বাপু কারো ঝিগড়ি নই, অত কাজ করতে পারবো না, বুঝতে পেরেছেন? এত সুন্দর মুখশ্রীর পেছনে যে এমন একটা জিহ্বা থাকতে পারে ভাবতে পারেনি আমিও। এ কি বৌমা নাকি মা? মাও তো কখনো এমন করে বলেনি, যদিও বা বলেছে তাহলে ভালোভাবে বুঝিয়ে বলেছে। বাবারে, এত রাত করে বাড়ি ফিরিস না, তোর শরীরের ক্ষতি হবে। তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়িস। কোন সকালবেলা যাস, আবার সন্ধেবেলা বেরিয়ে যাস আড্ডা দিতে, একটু তো ঘরে সময় কাটালেও পারিস। দুটো কথার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আসলে আমিও বিয়ে করেনি তো, তাই এখন মনে হচ্ছে ভাইয়ের ওপরেই ওই বোঝা হয়ে রয়েছে। এদিকে এই ভাইয়ের মুখের দিকে চেয়েই সারা জীবন বেচারার বিয়ে হলো না। ভাইকে বড় করা, পড়াশোনা শেখানো, কলেজ কমপ্লিট করে ইঞ্জিনিয়ারিং পড়া, চাকরি পাওয়া, সবটা পর্যন্ত অমিও ছিল। তারপরে দুম করে একদিন ভাই যেখানে চাকরি করে সেখান থেকেই এক মেয়েকে ঘরে তুলে আনে, বিয়ে থাওয়া না করেই, বলে কিনা লিভ ইনে থাকবে। অমিও তখন লিভ ইন শব্দের বাংলা মানে বুঝতে পারতো না, কিন্তু ভাইয়ের মুখে শোনার পরই যখন সে বুঝতে পারল লিভ ইন মানে স্বামী স্ত্রীর মতোই সম্পর্ক, শুধু সিঁদুর পড়াটাই বাকি। অমন সম্পর্ক এই গ্রামে যদি কেউ করে থাকে তাহলে তো তার গরদান যাবে, ভালো করেই জানতো আমিও। তাই তো সাত তাড়াতাড়ি ভাইকে বিয়ে দিয়ে দিল। মেয়ের বাড়ি থেকে দান সামগ্রী প্রচুর পেয়েছে ছোট ভাই রাজু। একটু যে রাগ হয়নি তা নয়, তবে যার যার কপাল তার তার, সেই মনে করেই আমিও চুপচাপ থাকে। নিজের গচ্ছিত বেশিরভাগ টাকা খরচ করে ছোট ভাইকে দেয়। ছোট ভাইয়ের বউয়ের জন্যে বিয়ের সীতাহার, হাতের নোয়া, পায়ের মল, কোমর বিছা সবটা নিজে পছন্দ করে সে কিনেছিল। এখন সেই ছোট ভাইয়ের মুখেই এমন কটূক্তি শুনে রাগে মাথাটা গরম হয়ে যায় অমিয়র। বাড়িতে ফিরে এসে সত্যেন্দার কথা অমিয় ভাবে, তাই তো যদি রত্নাকে বিয়ে করা যায় তাহলে ভাগ্যটা সত্যিই অন্যরকম হবে। আজ থেকে 20 বছর আগে এই রত্নাকেই বকুল গাছের তলায় প্রথম দেখেছিল। এখনো দেখে বেচারিকে মনেই হবে না বয়স যে 30-এর কোঠা পেরিয়ে 40-এর কাছাকাছি চলে গিয়েছে। রত্না কিন্তু ওর বৌমার থেকে হাইটে অনেকটাই শর্ট, গোল গাল গড়ন, একটু মোটার দিকে, বেশ ভারভারতি, মাথার চুলগুলো বড় বড়, তবে গায়ের রং উজ্জ্বল গৌরবর্ণা, চোখে মুখে একটা লক্ষ্মী লক্ষ্মী ভাব আছে, মুখটা বেশ গোল মতো, তবে বৌমার মতো গলায় 3টে ভাঁজ পড়ে না। শাড়ি পরলে বুক আর পেটটা আলাদা করে ঠিক বোঝা না গেলেও দেহের ভেতরে গোপনীয় অঙ্গ যে রয়েছে সেইটা বোঝা যায়। মেয়েটার বিয়ে হয়নি। ও শুনেছিল কোন ছোটবেলায় বাবা মাকে নিয়ে এই গ্রামে ভাড়া থাকতে এসেছিল রত্নারা। তারপরে ওই ভাড়াটিয়া ঘরেই ওদের বসবাস শুরু। একসময় ভাড়া দেওয়ার সেই বয়স্ক বুড়ো বুড়ি মারা গেলে এই বাড়িতে ওরাই জাঁকিয়ে বসে। দেখতে দেখতে বাবা মা সবাই বয়সকালে চলে যায়। রত্নার মাতৃগর্ভের কোনো ভাই বোন আর ছিল না। বাবা মার সেই একমাত্র সম্বল, তাই চাকুরি পেয়ে নিজেই একা একাই থাকে, রান্না করে, খায়, সকালবেলা বেরোয়, সাজগোজ, নিজের স্বপ্ন পূরণ, সবটা নিয়ে রত্নার জগৎটা সম্পূর্ণ আলাদা। এত বছর বয়স হয়ে গিয়েও কি কখনো শরীরে কোনো পুরুষের প্রয়োজন হয়নি? ভাবে বসে বসে অমিয়। তেঁতুল তলার সেই চড়কের মেলায় রত্নাকে নিজের শখে একগাছা চুড়ি কিনে দিয়েছিল সে। হাতে চুড়িটা পরাতে যাবে অমনি পেছন থেকে সত্যেন্দা খপ করে ঘাড় ধরে বলেছিল, এইদিকে হাত বাড়াস নে, ওদিকে আমার লাইন,
কে জানতো পরের বছরই যে সত্যেনদারও বিয়ে হয়ে যাবে, আর সত্যেনদা রত্নাবলীকে যে স্বপ্ন দেখিয়েছিল সেই স্বপ্ন অধরাই থেকে যাবে। এরপরে ভাই মা আর সংসার করতে করতে নিজের যৌবনটা কখন যে ফুরিয়ে আসছে টেরও পায়নি অমিয়। কিন্তু ছোট ভাইয়ের বিয়ে দিয়ে ভাইয়ের বউকে দেখার পর বুকের ভেতরে সংসার করার গোপন ইচ্ছেটা আবার জেগে উঠেছে। ভাত দিয়েছি, খেয়ে যান, এটো বাসন কিন্তু আমি মাজতে পারবো না। এই বলে ভাইয়ের বউ বেরিয়ে যায়। দরজার সামনে দাঁড়িয়ে এসে অনেকটা হুকুমের মতো কথাটা বলে। অমিয় কিন্তু এই বাড়িতে ভাইয়ের পয়সায় খায় না, যতটা অর্থ সে দেয় ঠিক ততটাই অমিয়ও দেয়। সুতরাং দুই ভাইয়েরই অধিকার সমান, আর দুই ভাইয়েরই সম্মানটাও নিশ্চয়ই সমান সমান প্রাপ্য। ছোট ভাই রাজু এখন বাড়ি নেই, সে গিয়েছে অফিসের কাজে দূর শহরে। বিয়ে করে অষ্টমঙ্গলা পার করেই অফিস জয়েন করেছিল সে, আর তার অফিস যাওয়া মানেই বৌমার ছন্দপতন হওয়া স্বভাবের। যখন ছুটিতে বাড়ি আসে তখন শাশুড়ি মায়ের প্রতি কত কর্তব্য করে, আর যেই সে ডিউটি চলে যায় অমনি ঘোমটার নিচের খ্যামটা নাচটা সবার সামনে বেরিয়ে পড়ে। ভারী অবাক হয়ে যায় অমিয়, একই নারী তার হাজারো রকমের রূপ। আমার এখন খিদে পায়নি, আমি এখন খেতে যাব না। কি বললেন? বললাম আমার খিদে পায়নি, আমি এখন খেতে যাব না। আপনি কি ইয়ার্কি মারছেন নাকি আমার সঙ্গে? আমি কি সারাক্ষণ শুধু হেঁটো বাসনই মাজবো? চুপচাপ এসে খেয়ে যান, আমি কিন্তু আর বসে থাকতে পারবো না, এরপরে শুয়ে পড়বো। তুমি শুয়ে পড়ো, আমার যখন খিদে পাবে আমি তখন ঠিক খেয়ে নেব। আর আমার এটো বাসন তোমার মাজতে হবে না, ওটা আমিই মেজে রাখতে জানি। তাহলেই হয়েছে, অতই যখন কাজ পারেন তাহলে তো একটা বিয়ে করলেই পারেন। আমার ঘাড়ে ঘাড়ে বসে কেন আমাকে জ্বালিয়ে মারছেন? কি বললে? দরজাটা ঠাস করে খুলে দেয় অমিয়। ইচ্ছে করছিল ঠাঁটিয়ে বৌমাটির গালে একটা চড় মারে। বলা যায় না, চড় মারার ফলে হিতে বিপরীত কিছু একটা ঘটে যেতে পারে। যতই হোক পরের মেয়ে তো, বদনাম রটাতে কতক্ষণ? হাঁ করে কি দেখছেন? চুপচাপ খেয়ে আসুন বলছি। আমি বললাম তো আমার খিদে নেই। আপনি খাবেন না, আপনার ঘাড় খাবে বলে সাহসের সমস্ত সহ্যসীমা পার করিয়ে হাত ধরে অমিয়কে নিয়ে খাবার টেবিলে নিয়ে গিয়ে বসায় রাজুর বউ। অমিয় বলে, এটা কি হলো? কি আবার হবে? চুপচাপ খান, না হলে কিন্তু ভীষণ খারাপ হয়ে যাবে। তুমি আমাকে শাসানি মারছো? শাসানি মারছি না, সম্পূর্ণ ওয়ার্নিংটাই দিচ্ছি। আর এটাই ফার্স্ট, এটাই লাস্ট, এরপরে কোনো ওয়ার্নিং দেব না। এইবার অমিয়র মাথা আরো বেশি গরম হয়ে যায়। তুমি কি আমার সাথে হুজ্জুতি মারছো নাকি? সে আপনি যাই বলুন না কেন, এই যে নিজের ইচ্ছে মতো চলতে চলতে চেহারাটার দিকে একবারও তাকিয়ে খেয়াল করেছেন? শুকিয়ে কাঠ হয়ে গেছেন। যদি ঠিকঠাক খাওয়া দাওয়া না করেন তাহলে বেশি দিন আর বাঁচতে হবে না। তুমি কি আমার ভালোর জন্য বলছো নাকি? আপনি যা মনে করবেন তাই। বাবা, পরের মেয়ে বলে কি আপনাদের শরীরের এতটুকু খেয়াল রাখার অধিকার আমার নেই? এই একটা কথাতেই অমিয় চুপ হয়ে যায়। আমি নিজের দাদার মতো আপনাকে শাসন করছি। আমার বাড়িতে আমার দাদা নেই তো, আমি একা একাই বড় হয়েছি। আমি যা বলেছি আমার বাবা আমাকে তাই এনে দিয়েছে। এইখানেও দেখছি সব কিছুই একরকম, কিন্তু মানুষগুলো বড্ড বেহায়া। একটু শুধরাতে চাইছি, আর আপনি শুধু শুধু আমাকে এরকম করে। হো বৌমা, বৌমা তোমার মনটা তো সত্যি অন্যরকম। আমি তো তোমায় শুধু শুধু ভুল ভেবেছি। কই কই খাবারটা দাও। দেখুন, আমার কথা বলার ধরনটাই এমন, একটু মেজাজ হয়ে যায় হয়তো, কিন্তু বিশ্বাস করুন আমি না খারাপ চেয়ে বলিনি, আমি ভালোর জন্যই। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর বলতে হবে না। কই খাবার কই? এই তো। বাহ, এটা কি রান্না করেছো? এটা আপনার জন্য সেই দুপুরে করেছিলাম শুক্তো। ভাটিটা তো ঢেকেও রেখেছিলাম, আপনি খাননি, ঠান্ডা হয়ে গিয়েছিল বোধহয়, গরম করে দিয়েছি। আর এই যে এইটা করেছি। এইটা কি? মাছের কালিয়া, একটু খেয়ে দেখুন। তৃপ্তি করে খায় অমিয়। মানুষকে প্রথম থেকেই খারাপ ভাবাটা উচিত নয়। অমিয় ভাবে, না, যা যা বলেছে সত্যেনদাকে সবটাই ওর ভুল হয়তো, মেয়েটা একেবারেই অন্যরকম।
আরাম করে খেয়ে দিয়ে আমিও উঠে পড়ে। তৃপ্তির ঢেকুর তুলে বৌমার মাথায় হাত রেখে বলে, অনেকদিন পর খেলাম, ভীষণ ভালো লাগলো। তা রান্নাটা তো বেশ বেড়েই করতে পারো। হ্যাঁ, ওই বাড়ি থাকতেও করতাম। বাবা আমার হাতের রান্না ছাড়া কারো হাতের খাবারটা পছন্দ করতেন না। বাবা, বাড়ির একমাত্র মেয়ে হয়েও রান্না বান্না করতে, এটা শুনে আমার খুব ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ, আপনি ঘরে গিয়ে শুয়ে পড়ুন। অমিও ওঠে, হাত ধুয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ে। আগামীকালই সত্যেনদার সাথে কথা বলতে হবে। বুড়ো বয়সে এই জীবনে শুধু শুধু রত্নাবলীকে না জড়ালেই কি নয়? থাক, বৌমা তো শাসন করেছে নিজের দিদির মতো। অমিওরও একটা বর্দি থাকলে এইভাবে কানমলা দিয়েই হয়তো ওকে খাওয়াতে বসতো। আর সত্যিই তো, অমিও তো নিজের শরীরের দিকে একেবারেই খেয়াল রাখে না। রাত্রে গভীর ঘুমে অমিও মগ্ন হয়ে যায়। কিছুক্ষণ পর সে বুঝতে পারে তার শরীরের উপরে কেউ একটা ভর করেছে। কেউ যেন বসে রয়েছে তার ঠিক বুকের ওপরে। কিছুক্ষণ পর সে নেমে যাচ্ছে তার উরুর কাছে, আর সেখানে গিয়ে থামতেই অমিওর ঘুমটা ভেঙে যায়। তাকিয়ে দেখে গোটা ঘর অন্ধকার। জানলার ফাঁক দিয়ে সামান্য একটু আলো ঘরের ভেতরে এসে প্রবেশ করেছে, কিন্তু সেই আলোর ফাঁকে ঘরে দাঁড়িয়ে থাকা অস্পষ্ট সেই দৃশ্যটা অমিওকে নাড়িয়ে দিয়ে যায়। একটি নগ্ন নারী মূর্তি তার দিকে হাঁ করেছে, চোখের দৃষ্টি অন্য কিছু বলছে। অমিও কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে যায়, ভাবে হে তার স্বপ্ন দোষ, বাস্তবে এমন কেউ তার কাছে দাঁড়িয়ে নেই। কিন্তু সত্যিই কি তাই? পরদিন সকালে অমিওর ঘুমটা ভাঙে। রাত্রের দেখা সেই দৃশ্য, তারপর সারা রাতে বিছানার মধ্যে ছটফট করেছে অমিও। এত বছর বয়স হয়ে যাওয়া সত্ত্বেও কাম প্রবৃত্তি কোনো মতেই যেন লোপ পায় না। জীবনের শেষ দিন পর্যন্ত অপকর্ম করে যেতে ইচ্ছে করে। কে ছিল সেই মেয়েটা? অস্পষ্ট আলো আধারিতে তার ফর্সা দেহটা দেখতে পেয়েছে অমিও। ছিমছাম গরম, বুক দুটো অস্বাভাবিক বড়। বুকের সঙ্গে তাল মিলিয়ে তার কোমর থেকে নিতম্বটা বেশ ভারী অংশের। শরীরে এক টুকরো বস্ত্র ছিল না। মাথায় চুল ছিল কি নাকি ছোট ছোট। চোখ দুটো অস্বাভাবিক রকমের বড়, কারণ চোখের মণি দুটো জল জল করছিল। না না, ভূত বা প্রেতে অমিও ভয় পায় না। মানুষই যদি স্বয়ং ভূত হয়ে দাঁড়ায় তাহলে তাকে আর ভয় পেয়ে কি হবে? অমিওর কাছে সবটাই বেশ বিজ্ঞান দিয়ে পর্যালোচনা করে দেখতে ইচ্ছে করে। তাই গ্রামের মানুষেরা যখন ভূত টুত নিয়ে আলোচনা করে, অমিও সবটাই ঠাট্টা করে উড়িয়ে দেয়। বলে, কি যে তোমরা অহেতুক কল্পনা করো, আমার ভাই মাথায় ঢোকে না। ওসব ভূত প্রেতে আমি বিশ্বাস করি না। ভূত মানে আমরা নিজে, আর ভয়ও তো আমরাই দেখাই। তুমি জানো, শনিও আমরা নিজে। এই যে তোমরা শনি শনি করে ভয় পাও। আরে বাবা, তোমার যদি এখন মনে হয় সংসারে ছোটখাটো বিষয় নিয়ে অশান্তি করবে, তা তুমি অশান্তি করতেই পারো। আর যদি মনে হয় থাক না, ছোটখাটো ভুল, তা নিয়ে অত মাথা ঘামানোর কি আছে, তাহলে অশান্তি হয় না। চট করে সত্যেনদা বলেছিল, তোর মতো ঠান্ডা মস্তিষ্কের লোক তো আমরা নই রে ভাই। আমরা সংসারে ছোটখাটো খুঁটিনাটি নিয়ে অশান্তি করি, কারণ আমরা মানুষ। তুই তো একেবারে দেবতা তুল্য। কি যে বলো না, তাছাড়া কি বলছি, এত বড় হয়ে গেলি, বুড়ো ভাম হতে চললি, তাও কারো দোষ তোর নজরে পড়ে না। সকালে ঘুম থেকে উঠে আমিও ভাবে এক কাপ গরম চায়ের কথা বলবে বৌমাকে, কিন্তু উঠতেই সে দেখে টেবিলের ওপরে খাবার ঢাকা দেওয়া। ভাবে হয়তো ছোট ভাইয়ের জন্যে বৌমা ভাত বেড়ে রেখেছিল, ভাইটি খায়নি, বা এতদিন বাড়ি ছিল না বলে আগেই বউকে পেয়ে। যাক, ছেলে মানুষ, ওরা তো এখন একটু ফষ্টি নষ্টি করবেই। ওইসবে অমিওর মাথা ঘামিয়ে লাভ নেই। মা, মা! সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ইষ্ট নাম জপ করে মাকে প্রণাম করাটা অমিওর কাজ। তারপর নিজের কাজে বেরোনো, কিছু নাকে মুখে গুজে। আজও ঠিক তাই হলো। স্নান করে নিজে পরিষ্কার হয়ে ধোয়া জামা কাপড় পরে ইষ্ট নাম জপ করে মাকে প্রণাম করে তারপর খাবার খেয়ে যখন বেরোবে, ঠিক তার আগের মুহূর্তে মায়ের সারা শব্দ না পেয়ে মায়ের ঘরে ঢোকে আমিও।
দেখে মা বিছানায় শুয়ে। মা, শরীরটা কি খারাপ নাকি? না রে বাবা, বাতের ব্যথাটা বড্ড বেড়েছে। কই দেখি। অমিয় দেখে মায়ের পা দুটো অস্বাভাবিক ফোলা। এ কি, কালকেও তো তুমি দিব্যি হাঁটাচলা করছিলে, কলপারে কাপড় ধুচ্ছিলে, হঠাৎ? কি জানি রে বাবা, রাতে খাওয়ার পর থেকে শরীরটা ভার হয়ে গেল। আমাকে আজকে একটু নিতাই ডাক্তারদের কাছে নিয়ে যাবি? নিতাই ডাক্তার না, ও হাতুড়ে দিয়ে কাজ হবে না। তুমি আমার সঙ্গে শহরে চলো, ভালো ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। বৌমাটা একা একা ঘরের কাজ করতে পারবে নাকি? বাচ্চা মেয়ে, পড়াশোনা করতো, এখানে এসে রান্না বান্না। কি যে বলো, কালকেই তোর হাতের আমি রান্না খেলাম। শুক্তো রান্না করেছিল দুপুরে বলে আমার জন্য, আমি তো আসতে দেরি করেছি। আর রাতের বেলা সেই শুক্তোটা ভালো করে গরম করে দিয়েছিল, অল্প একটু খেয়েছি। আর মাছের কালিয়া দুর্দান্ত। মা চুপ করে অমিয়র মুখের দিকে তাকিয়ে থাকেন। হাঁ করে কি দেখছো? চলো আমার সঙ্গে। তুই রাতে খেয়েছিস? হ্যাঁ, তৃপ্তি করে খেয়েছি। এই তো সকালে হাতে কতবার সাবান দিলাম, তাও হাত থেকে গন্ধ গেল না। শুকবে? না রে বাবা, আমি তো মাছ টাছ খাওয়া কবেই ছেড়ে দিয়েছি। তুমি দুপুরে শুক্তো টুক্তো খাওনি? না, আমায় তো দেয়নি। ও, বোধহয় দুধ দিয়ে করেছিল বলে তোমায় দেয়নি। তোমার তো অ্যাসিড হয়ে যায় তাই। কত খবর রাখে মেয়েটা তোমার। তুই তুই ঠিক বলছিস? আরে বাবা হ্যাঁ, ভুল বলছি নাকি? তাছাড়া সে কোথায়? সকাল থেকে তো দেখলাম না। এক কাপ চাও খাওনি এখনো? চাটা তো রোজ সকালে আমিই করে ওকে ডাকি, তাই বোধহয় ওঠেনি। জানা বাবা, আজকে তুই একটু। অমিয় মনে মনে ভাবে, কি হয়েছে? গতকালকে রাতেই তো এত সুন্দর ব্যবহার করলো মেয়েটা, আজ না হয় ওই এক কাপ চা করে খাওয়াবে। দাদা হিসাবে ওরও তো একটা কর্তব্য আছে। ঠিক আছে মা, তুমি হাত মুখ ধুয়েছ? না রে। চলো। মাকে কোলে করে নিয়ে বাথরুমে গিয়ে বসায় অমিয়। মা নিজের মতো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসলে বলে, তুই বাইরে যা বাবা, আমি কাপড়টা ছাড়ি, বাসি কাপড় একটু ধুয়ে দিবি? হ্যাঁ হ্যাঁ দেবো, অফিসে বেরোনোর আগে ধুয়ে দিয়ে যাব। মেলে দিয়ে যাবোক্ষণ ছাদে, তুমি ওকে বলবে তুলে নিতে। সে ও তুলে নেবে, ও বলতে হয় না। সন্ধে হওয়ার আগেই সন্ধে বাতি জেলে ছাদে যায়, ধূপ দেখায়। ছাদে ধূপ দেখায়? কাকে জানি নে বাবা। ধূপ ধুনো দেখিয়ে ঘরে আসে, এসে গায়ে কাপড় জড়িয়ে ঠাকুরের কাছে বসে, তারপরে নিজের ঘরে দুয়ার বন্ধ করে, বোধহয় নাম টাম জপে। আমার কাপড় চোপড় ওই তো ভাঁজ করে দেয়। ভাগ্যিস রাজু একটা বিয়ে করলো, নালে আজীবন তো আমার খাটতে খাটতে শরীরের হাড় মাংস শুকিয়ে গেল। ঠিক আছে, হলো তোমার? এই তো হলো বাবা, আয় তুই ভেতরে আয়। ও দাও, কাপড়টা দাও। কাপড়টা ধুতে নিয়ে যায় অমিয় কলপারে, গিয়ে দেখে সেখানে এঁটো বাসন ভরা। কি ব্যাপার, আজকে কি শরীরটা খারাপ হলো নাকি মেয়েটার? কোন ভোরবেলা ওঠে, বাসন কোসন ধোয়, উঠোন ঝাড় দেয়। সংসার তো করে 3টে মানুষের। ভাইটা যখন বাড়ি আসে তখন তার বেলেল্লা পানার জন্য বৌমারও ঘুম থেকে উঠতে বেলা হয়ে যায়। কিন্তু ভাই বাড়ি না থাকলে টাইম জ্ঞান ভীষণ বৌমার। একটু খোঁজ তো নিতেই হবে, পরের বাড়ির মেয়ে, হয়তো শরীরটা খারাপ করেছে। অমিও মায়ের কাপড় চোপড় ধুয়ে ছাদে মেলে দেয়। ছাদের ঠিক কাছেই বৌমার ঘর। সিঁড়ি দিয়ে নেমে ভাবে বৌমাকে ডাকবে, তারপরে ভাবে না থাক, আগে চাটা করেই নিয়ে আসি। নিজের হাতে রান্নাঘরে গিয়ে আদা থেতো করে বেশ জম্পেশ করে রচা বানায় অমিয়, সঙ্গে 2টো টোস্ট বিস্কুট। মাকে খাইয়ে নিজে খেয়ে বৌমার জন্য ওপরে নিয়ে যায়। বৌমা, বৌমা, দরজাটা খোলো। বৌমা। বেশ অনেকক্ষণ ডাকার পরে দরজাটা খুলে দাঁড়ায় মেয়েটি। গায়ের কাপড় হেলোথালু হয়ে রয়েছে, মাথার চুল এলোমেলো, কপালে সিঁদুরের টিপটাও বিভৎসভাবে লেপ্টে গিয়েছে। এমন তো কোনো রমণীকে মিলনের পরবর্তী সময়ে দেখা যায়, কিন্তু ওর ভাই তো বাড়ি নেই। মুখশ্রী দেখে লজ্জা পেয়ে যায় অমিয়। চায়ের কাপটা আগিয়ে দেয় মেয়েটির দিকে। চায়ের কাপটা হাত থেকে নেওয়ার সময় ভাসুরের হাতটা ভালো করেই স্পর্শ করে মেয়েটি। তারপরে হেসে বলে, বাহ, আজকে আপনি চা করে আনলেন, খুব ভালো হয়েছে। গতকালকের ব্যবহারের জন্যে আপনার কাছে আমি ক্ষমা চাইছি। হে বাবা, ক্ষমা চাওয়ার কি আছে? না, ক্ষমা তো চাইতেই হবে। সারা রাত ধরে যা শাস্তি পেলাম,
এরপরে ক্ষমা না চাইলে আপনার ভাই না আসা পর্যন্ত এই শাস্তি আমাকে ভোগ করতেই হবে। হ্যাঁ, এমন এমন কথা কে বললো তোমায়? আপনি জানেন না নাকি এমন করছেন? তবে শাস্তির থেকে বেশি মজা পেয়েছি আমি। আপনার ভাইও পারে না এমনভাবে। অমিয় খেয়াল করে দেখে সারা শরীরে মেয়েটির দাগ হয়ে রয়েছে। গায়ে ব্লাউজ নেই, শাড়িটা কোনো রকম জড়ানো, অথচ শাড়ির ফাঁক দিয়েই হাত, মাজা, বুকের ক্লিভেজ এবং গলায় কেমন যেন লাল লাল ছোপ ছোপ দাগ। দেখে মনে হচ্ছে কোনো হিংস্র জন্তু ওর ওপরে ঝাঁপিয়ে পড়ে ওকে কামড়ে দুমড়ে একাকার করে দিয়েছে। বলে, ঘরে আসতে বলবো না, বিছানার যা অবস্থা। তবে সে আমাকে বলেছে আপনার কথা সব সময় শুনতে, না হলেই সে আমাকে প্রত্যেক দিন রাতে একই রকমভাবে জ্বালাবে। হ্যাঁ, আপনার ভাই এলেও জ্বালাবে। অমিয়র মাথায় কিচ্ছু ঢোকে না। মেয়েটা বলছে কি উল্টোপাল্টা? ও আবার কি করলো? আর কেই বা ওকে জ্বালালো? কোনো হিংস্র জন্তু তোমাকে কামড়েছে নাকি বৌমা? তাহলে চলো, ইঞ্জেকশন দিতে হবে। কামড়েছে তো অনেক জায়গায়, সব তো দেখানো যাবে না। তবে ইঞ্জেকশন, সে আমায় যা দিয়েছে, এরপরে ইঞ্জেকশন নেওয়ার আর জায়গা নেই আমার। মেয়েটি চায়ের কাপ নিয়ে যখন ঘরের ভেতর ঢোকে তখন তার এলো চুলটা সরায়। তার কালো পিঠের মধ্যে অসংখ্য লাল লাল রক্তের ছোপের দাগ। চকচকে চামড়া ভেদ করে বিন্দু বিন্দু রক্ত শরীরের ওপরে দৃশ্যমান। ইস, পিঠেও কামড়েছে। কে? ভাসুর হয়ে বৌমাকে জিজ্ঞাসা করা যায় না, কিন্তু ভাইকে খুব শিগগিরই ফোন করতে হবে। ঘরে বোধহয় কোনো হিংস্র জন্তুর আক্রমণ হয়েছে, না হলে এমনটা কেন হবে? মায়ের কাছে ফিরে আসো আমিও। মা রীতিমতো চা খেয়ে খবরের কাগজ পড়ছেন। মায়ের একটা অভ্যেস আছে, 2 দিন 3 দিনের পুরনো খবরের কাগজ পড়তে উনি খুব ভালোবাসেন। বাসি খবর যাকে বলে। আরে, 2 দিন আগের কাগজ পড়ছো কেন? আজকেরটা পড়ো। আজকের কাগজ তো এখনো দিয়ে যায়নি, দুয়ারের দরজা খোলা হয়নি বোধহয়। বলো কি? 8টা বেজে গেল, এখনো দুয়ার খোলা হয়নি? মনে পড়ে অমিয়র বৌমাকে তো সে নিজেই এখনই বিধ্বস্ত অবস্থায় দেখে এলো, কিন্তু বৌমার কথার হেয়ালি কিছুই বুঝতে পারল না। দরজা খোলার পর অমিয় দেখে দুধের প্যাকেট আর খবরের কাগজটা পড়ে রয়েছে, তার সঙ্গে মাসের শেষ, তাই খবরের কাগজের বিলটাও। মাত্র 350 টাকা। এই টাকাটা ওর ভাই দেয়, কিন্তু বিয়ের পরে কাজ নিয়ে ভীষণ গুরুত্ব দেওয়া শুরু করেছে ছোট ভাই। বাড়িতে প্রায় আসেই না বললেই চলে। কটা দিন বেশ আঠালো সম্পর্ক থাকলেও এখন কেমন যেন ছাড়া ছাড়া। স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝখানে কাঠি না হওয়াটাই উপযুক্ত। নিজের মতো সবটা নিয়ে রান্নাঘরে ফিরে আসো আমিও। দুধটুকু জ্বালিয়ে বৌমাকে উদ্দেশ্য করে চিৎকার করে বলে ওঠে, আমি মাকে নিয়ে বেরোলাম, দৌড়টা বন্ধ করে দাও। আচ্ছা। ওপর থেকে ভেসে আসে, চলো মা। মাকে নিয়ে রিকশায় বসে সে শহরের দিকে রওনা দেয়। ডক্টর দেখিয়ে তারপর বাড়ি ফিরবে। অমিয় বেরিয়ে যাওয়ার সাথে সাথেই বৌমা দরজা বন্ধ করে দেয়, ছুটতে চলে যায় ঘরে। ঘর ফাঁকা পেয়ে নিজেকে একা একা দেখতে থাকে মেয়েটা। গতকাল রাত্রেবেলা ভাসুরের সাথে একটু ঝগড়াঝাটি হয়েছিল, সেই কারণে গভীর ঘুমের মধ্যে এক অলৌকিক সঙ্গমে লিপ্ত হতে হয়েছে ওকে। কিছুতেই চোখ খুলে কাউকে দেখতে পারছিল না, কিন্তু শরীর দিয়ে বুঝতে পারছিল কেউ একটা ওর ওপরে লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াচ্ছে, ওর গোপন স্থানে কামড় বসাচ্ছে, নখের আঁচড় দিচ্ছে, আবার কখনো কখনো দংশাচ্ছে সেই যন্ত্র দিয়ে। তবে চিৎকার করার মতো অবস্থায় ছিল না সে। কানের কাছে এসে সেই মানুষটি শুধু বলে গিয়েছিল, আমি ওর সব কথা শুনবি, নাহলে তোকে শেষ করে দেব। বুঝতে পেরেছিল মেয়েটি এই সংসারে থাকতে গেলে অমিয়র কথাই শেষ কথা, না হলেই প্রত্যেক দিন রাত্রে ওই হিংস্র অত্যাচারকে সহ্য করতে হবে। আর এমনই অত্যাচার যা কাউকেও বলতেও পারবে না। সারা দুপুর মেয়েটি একা একা কাটায়, ভয়ে ভয়ে কাটায়, কিন্তু কেউই থাকে না। বিকেলবেলা আমিও ফিরে আসে মাকে নিয়ে। বৌমা,
খাওয়া দাওয়া করেছিলে? হ্যাঁ। এ কি, তোমার শরীর থেকে তো এখনো রক্ত বেরোচ্ছে। ঘাড়ের কাছে গভীর একটা ক্ষত। এ তো কালকে থেকেই। আমিও লক্ষ্য করে গতকাল রাত থেকেই বৌমা খুব নরমভাবে কথা বলছে। মেয়েটির বোধহয় মতিগতি এবার বদলেছে। তা বলছি, ও তো বাড়ি নেই। রাজু, তুমি কদিন তোমার বাপের বাড়ি থেকে বেরিয়ে এসো না। প্রতিমূর্তিটি কানে কানে বলে গিয়েছিল, খবরদার বাড়ি যাওয়ার কথা একদম ভাববি না, সংসার কর, এই সংসার তোর আর আমার। কিচ্ছু বুঝতে পারে না মেয়েটা। ভয়ে গুটিসুটি মেরে অমিয়র দিকে তাকিয়ে থাকে। অমিয়র সব কথা ওকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। শুধু বলে, না না, আমি বেশ ভালো আছি দাদা, আমার কাজের ওপরে কোনো রকম কি বলো? কোনো রকম কি? অভিযোগ নেই। মা কোথায়? মা ঘরে, ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। এই ওষুধগুলো মাকে সময় সময় খাওয়াবে। দুপুরে খেয়েছিলে কিছু? ফ্রিজের মধ্যে তো মাছ মাংস ছিল, রান্না করেছো? জলো জলো চোখে অমিয় যেমন তাকিয়ে রয়েছে বৌমার দিকে, বৌমাও তেমনি তাকিয়ে রয়েছে অমিয়র দিকে। দুটো মানুষ যেন এই মুহূর্তে দুই মেরুর বাসিন্দা, উভয় উভয়কে চিনেও যেন চিনতে পারছে না। সেই দিন রাত্রেবেলা আবার শরীরের ওপরে পুনরাবৃত্তি হয় সেই চরম দংশনের। তবে আজকে আর সহ্য করতে পারছে না মেয়েটা। চিৎকার করতে ইচ্ছে করছে, কিন্তু গভীর ঘুমে ওর শরীরের ওপরে যেইভাবে হাঁচড় ফাঁচড় করছে ওই অদৃশ্য কেউ, তাকে ধরতেও পারছে না, বলতেও পারছে না। শুধু প্রত্যেকবার প্রচুর জোরে ঘর্ষণে কানের কাছে গরম নিঃশ্বাসটা আর একটা লম্বা জিভের ঠান্ডা স্পর্শ আরো বেশি কাঁপিয়ে দিচ্ছে ওকে। কিছুক্ষণ আগেও যখন শুয়েছিল তখন ওর ঠিক তলপেটের মাঝখানটায় ওই জিভের স্পর্শটা প্রথম অনুভূত হয়েছিল। শরীরের ওপর থেকে চাদরের আচ্ছাদনটা সরে গিয়ে কোথাও যেন প্রবল ঘর্ষণ শুরু হয়েছিল। তারপর সেই জিহ্বা নেমে গিয়েছিল ঠিক উরুর কাছে। এর পরে সেই কামড়ানো, সেই নখের আঁচড়, বারবার লিহন, বারবার দংশন, বারবার চোষণ। শরীরের ইচ্ছা না থাকা সত্ত্বেও কেঁপে উঠেছিল মেয়েটি আর বলেছিল, আমাকে এরকম করো না, আমি দাদার কোনো ক্ষতি করব না, আমি ভালো হয়ে থাকবো, আমি কিচ্ছু করব না। সন্ধেবেলায় বাড়ি ফিরে আমিও বৌমাকে জিজ্ঞেস করেছিল, বৌমা, টেবিলের ওপরে সকালবেলা দেখলাম খাবার ঢাকা দেওয়া, কার? ওটা তো আপনার। রাত্রেবেলা আপনাকে খেতে ডাকলাম, আপনি খেতে এলেন না, সেই কারণেই তো। কি যে পাগলের মতো বলো, কোথায় খেতে আসিনি? আমি তো খেলাম। শুক্তো রান্না করেছিলে তুমি, রুই মাছের কালিয়া করেছিলে। আমি রাঁধতেই পারি না। শুক্তো, রুই মাছের কালিয়া, পাগলের মতো কি বলছেন দাদা? আমি যে আর সহ্য করতে পারছি না, আমাকে এবার আপনি ডাক্তার দেখান। সব জায়গায় আমার ক্ষত সৃষ্টি হয়েছে, রক্ত বেরোচ্ছে, বিছানায় একদণ্ডও থাকতে পারছি না, জ্বালা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। কোথায় হচ্ছে মাকে বলেছি, মা সবটা জানে। মা বলেছে আপনাকে বলতে, আপনাদের গ্রামের কোন নিতাই ডাক্তার, তার কাছে নিয়ে যেতে, ওনাকে গিয়ে সব বলতে। উনি নাকি এসবের ভালো ওষুধ দিতে পারে। আমার বাপের বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিন আপনি, আগে আমায় ডাক্তার দেখান, আমি একটু সুস্থ হই। অমিয়র মাথায় কিচ্ছু ঢুকছে না। পাগলের মতো মেয়েটা বলছে কি? অমিয় তো কিচ্ছু করেনি ওকে, তবুও কেন? বৌমা, আমি ঠিক কিছু বুঝতে পারছি না। তুমি কি বলতে চাইছো বলো তো? আমি বলতে চাইছি, আমি এই সংসারে সেই দিনই আসবো যেই দিন আপনার ভাই বাড়ি আসবে, তার আগে আসবো না। আমাকে বাপের বাড়ি দিয়ে আসুন না। ঠিক আছে, তোমাকে এরকম উত্তেজিত হতে হবে না। তুমি তো আমার বাবার কাছে গিয়ে থাকবে, এতে আবার আমার আপত্তির কি আছে? মাও তাই বলেছে। তুমি যখন আসোনি তখন তো সংসারে আমরা এভাবেই থাকতাম। ঠিক আছে, তুমি ডাক্তারের কাছে চলো। যা শুনলাম তাতে তো মনে হচ্ছে তোমার ওপরে কোনো প্রেত ভর করেছে। প্রেত মানে? হ্যাঁ, যাকে দেখা যায় না কিন্তু শরীর দিয়ে উপলব্ধি করা যায়। তোমার কি মাথাটা গেল নি? তাই ভুলভাল কি বকছো? এই জন্যই তোমার কাছে আমি রুগী আনি না। সকালে মাও বলছিল তোমার কাছ থেকে ওষুধ খাবে, স্পষ্ট কথায় বারণ করে দিয়েছি। বলেছি ওসব হাতুড়ে ফালতু ডাক্তারের কাছে আমি নেব না।
এই চলো, তুমিও চলো, তোমারও দেখাতে হবে না। না না, আমি দেখাবো, আমার খুব যন্ত্রণা, আপনি আমায় ওষুধ দিন। দিচ্ছি মা, দিচ্ছি, একটু অপেক্ষা করতে হবে। সবুরে মেয়ে আফলে, তুমি এখানে বসো। হ্যাঁ বলছি, যদি আমাকে খারাপ না মনে করো তাহলে আমাকে একটু দেখাবে তোমার কোথায় কোথায় ক্ষত? একটাই মাত্র ঘর, এই ঘরে ভাসুরের সামনে দাঁড়িয়ে কি করে একজন ডাক্তারকে নিজের শরীর খুলে দেখায় সে? তবুও কানের কাছে বলা কারো একটা বীজ মন্ত্র ওকে বশীভূত করে। আমি ওর সামনেই বুকের আঁচলটা খসিয়ে ব্লাউজের হুঁক খুলতে শুরু করে মেয়েটি। লজ্জায় অমিয়র চোখ দুটো বন্ধ হয়ে যায় ঠিকই, কিন্তু নিষিদ্ধ কোনো জিনিস দেখার জন্যে মন খুব আকুপাকু করে। বন্ধ চোখ দুটোই অস্পষ্টভাবে খুলে রাখে সে, যেন এইভাবে দেখলে কেউ বুঝতে পারবে না। অমিয় বুঝতে পারে মেয়েটির বুকে অসংখ্য আঁচড় আর কামড়ের দাগ, বুকের বৃন্তের চারপাশে লাল রক্তের বর্ণের রেখা। সারা রাত ধরে কেউ যেন চোষণ করে করে সেগুলোকে আরও বেশি লাল করে দিয়েছে। একেই মেয়েটি শ্যামলা, তার ওপরে খয়েরি রঙের বক্ষের পাশে এমন দাঁতের আঁচড় কি করে সম্ভব? বুঝলাম। রাজু বাড়ি নেই কতদিন? অনেক দিন, তাও প্রায় দিন 20 কাছাকাছি। অমিও, রাজুকে খবর দাও, বৌমাকে এখান থেকে নিয়ে যেতে বলো। বৌমার ওপরে প্রেতিনির ভর রয়েছে, এরম করলে মেয়েটি বাঁচবে না। রাত্রেবেলা ওকে এসে জ্বালিয়ে দিয়ে যাচ্ছে। আমাদের গ্রামে সবসময়ই বলি, কেউ না কেউ হয়তো রয়েছে যে কিনা কারো দুঃখ সহ্য করতে পারে না। কষ্টে থাকলেই বিপদতারিণীর মতো সে সাহায্য করে। কে সেই বস্তু, কী বা তার নাম, কেউই আমরা আবিষ্কার করতে পারিনি। তবে অমিয়কে এই কথা বলে লাভ নেই। বহুদিন তাকে বলেছে, সত্যেনও বলেছে, সে আবার ভূত প্রেত মানে না। নিজের বৌমাটাকে একবার দেখো শরীরের কি হাল হয়েছে। এরপরেও যদি তুমি নিজের জিদের বশে ওকে আটকে রাখো, পরের মেয়েটাকে কিন্তু আর বাঁচিয়ে রাখতে পারবে না। কিন্তু নিতাইদা, আমি তো বুঝতে পারছি না, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। এসব ভূত প্রেত অশুভ শক্তি আমি বিশ্বাস করি না। তোমার বিশ্বাসে কিচ্ছু যায় আসে না। একটা মানুষকে বাড়ির মধ্যে আটকে রেখে মেরে ফেলতে পারো না তুমি, এটা অন্যায়। তার উপরে মেয়েটির মা বাবা যদি জানতে পারে সে এমন কষ্টে রয়েছে, তখন কি হবে ভাবতে পারছো? তার থেকে বরং আমি ওষুধ লিখে দিচ্ছি, ব্যথা একটু কমবে। তুমি আজ রাতেই ওকে ওর বাড়ি পৌঁছে দাও। অমিয় ডাক্তারের কথা শুনে চুপ হয়ে যায়। বাড়িতে বৌমাকে আনার সময় রিকশায় বসে বসে বৌমা কাঁদতে কাঁদতে বলে, আমার ভুল হয়ে গেছে, আমি আপনার উপরে অনেক অত্যাচার করেছি, তাই বলে আপনি আমাকে এরকম শাস্তি দেবেন? দেখো বৌমা, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। আমি তোমায় কোনো শাস্তি দেইনি, বিশ্বাস করো। না, দেননি। মেয়েদের তলপেটে সব থেকে বেশি কষ্ট, জানেন তো? ওখানেই যেমন স্বর্গ সুখ, ওখানেই তেমনি যন্ত্রণা। জন্ম দিতেও ওখানেই প্রয়োজন হয়। সেই তলপেটে আমার এত ব্যথা যে আমি প্রকাশ করতে পারবো না। আপনার ভাই থাকতেও বোধহয় এইরকম যন্ত্রণা আমার হয়নি। আমি যে আর পারছি না দাদা। এই পথেই আপনি আমাকে ট্রেনে তুলে দিন। আমার জামা কাপড় আমার বাপের বাড়িতে অনেক আছে। আপনার ভাই না আসা পর্যন্ত আমি এই বাড়ি মুখো হব না। না হলে আপনার ভাইকে নিয়ে আমি ওখানেই থাকবো, আমার বাড়ি। এখানকার ঘর সম্পত্তি জমি জায়গা সব কিছু আপনার থাক। মাকেও আমি নিয়ে যাব, সম্পূর্ণ দায়িত্ব দিয়ে মায়ের দেখাশোনা করব। তবুও নিজের জীবন থাকতে এইখানে আমি আর ফিরে আসবো না। আপনার বাড়িতে ভূত আছে, ভূত। অমিয় চুপচাপ কথাগুলো শোনে। মেয়েটার কষ্ট হচ্ছে বলেই না সে এমন কথা বলছে, নাহলে এই মেয়েই দিন কয়েক আগে যে কিনা বলেছিল সব সম্পত্তি পাত্তালি গুছিয়ে তবে যাব, এইখানে তো আমার স্বামীরও কিছু ভাগ আছে, আপনি তো একা ভোগ করতে পারেন না। এই মেয়ের এমন কথা, কিন্তু এত কিছু পরিবর্তনটা হলো কি করে? সত্যেনদাকে বলার পর থেকেই নাকি? সত্যেনদাই এমন কিছু টুকটাক করলো যাতে ওর বাড়িতে ভূতের উপদ্রব হলো? মানুষটা কিন্তু খুবই জটিল। এই সত্যেনদার 3 কুলে কেউ নেই, বউ বাচ্চা ছেলে মেয়ে সব ছিল। কালের আক্রোশে একে একে সব গিয়েছে।
এ সত্যেনদা নাকি ইয়ং বয়সে টুকটাক করতো খুব। বন্ধু বান্ধব কোনো বিপদে পড়লেই কিভাবে যেন সব কিছু সলিউশন বার করতো। আর মানুষকে অপদেবতা দিয়ে ভয় দেখানো, আরও কত কি। সত্যেনদার সিদ্ধহস্ত ছিল, টাকাও ইনকাম করেছে এক টাইমে। তবে এখন বয়স হওয়ার সঙ্গে সঙ্গে সবটাই ভেস্তে গিয়েছে। সত্যেনদার বাড়ির আশেপাশে কেউ যেতে চায় না, বলে ও সত্যেনদা তো ভূত পোষে। বাবা, মাথা খারাপ নাকি? যখন তখন কার বাড়িতে কাকে ঢুকিয়ে দেবে। এর থেকে বরং বাবা সত্যেনদার থেকে দূরে থাকাই ভালো। অমিয়র সঙ্গে সত্যেনদার সম্পর্কটা ওই রকম নয়। সত্যেনদাকে সে গুরু হিসাবে মানে, বড় দাদার মতো চোখে দেখে। বাবার মৃত্যুর পর সত্যেনদাই ওকে কাজের খোঁজটা দিয়েছিল। ওনার কথা মাফিকই এই যে এই কাজ, আর তার ওপরই গোটা সংসার, ভাই, তাকে মানুষ করা, সবটা। সত্যেনদার বাড়ি একবার যাবে বলে ঠিক করে অমিয়। তার আগে বৌমাকে ট্রেনে তুলে দেয়। চোখের জল নিয়ে বৌমা বিদায় দেয় আর কাঁদতে কাঁদতে বলে, দাদা, আমি অনেক বড় ভুল করেছি, আমাকে পারলে ক্ষমা করে দেবেন। আপনি ক্ষমা না করা পর্যন্ত তার হাত থেকে আমার মুক্তি নেই। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি যাও, আমি তোমায় ক্ষমা করেছি বৌমা, তুমি যাও যাও। সত্যি সত্যি আপনি ক্ষমা করেছেন? মন থেকে বলছেন? মন থেকে বলছি, আমি তোমায় ক্ষমা করেছি। তাছাড়া তোমার শরীরের যা অবস্থা দেখলাম, এইরকম কোনো হিংস্র পশু ছাড়া এটা তো করা সম্ভবই না। হ্যাঁ, আমি মানছি, আমরা বিয়ের পরে আমি আর আপনার ভাই আপনার ওপরে জুলুম একটু বেশিই করেছি। আপনি নিচের ঘরে থাকতেন তা জেনেও আমরা নিজেদের সংযমকে কন্ট্রোল করিনি। ইচ্ছাকৃত আপনাকে শব্দ দিয়ে উত্তেজিত করেছি। তাতে দোষ যেমন আমার ছিল, আপনার ভাইয়েরও ছিল। আমরা ভেবেছিলাম আমাদেরও বিয়ে হয়ে গেছে, এবার আপনারও একটা হিল্লে হোক, অন্তত এইসবের দায়ে লজ্জায় আপনি বিয়েটা ঠিক করবেন। কিন্তু না, আপনি তাই নন। আপনার ভাই আর আপনার মায়ের মাঝে আপনার সংসার, আর এখন আমি। বিশ্বাস করুন, আমি কিন্তু এমনটা চাইনি। যে শাস্তি আমি পেয়েছি, এতে তো আমার আর এই বাড়িতে ফিরে আসার কোনো ইচ্ছে নেই। আপনার ভাই এলে ওর সঙ্গে পর্যালোচনা করবেন আর সব বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন মা কার কাছে থাকবে। আমি সব দিকেই রাজি। ট্রেন ছাড়লে বৌমা চলে যায়। একদিকেও আমিও হাঁপ ছেড়ে বাঁচে। যখন রাজু বাড়ি ছিল তখন এই বৌমা আর রাজু ওর জীবনটাকে একেবারে নরক করে তুলেছিল। শয়নের স্বপনে সকাল সন্ধ্যায় যখন তখন ওই অসহ্যকর শব্দটা অমিয়কে জ্বালিয়ে কুড়িয়ে মারত। কিন্তু কে সেই দেবী অমিয়কে, যে কিনা এই রাক্ষসীটার হাত থেকে রক্ষা করল? বাড়ি ফেরার পথে সত্যেনদার বাড়ি যেতেই হবে। ওই রকমই উদ্দেশ্য নিয়ে পথেই টোটো থামিয়ে সত্যেনদার বাড়ির দিকে রওনা দেয়। এই গ্রামের অনেকটা ভেতরে সত্যেনদার বাসা। ভুতুরে বাড়ি বলে কেউ যায় না। ভাঙা বাড়ি, একদিক থেকে ইট খসে পড়ছে, আর একদিকে চুন রং করে একটা ঘরকেই কোনো রকম বাঁচিয়ে বর্তে রেখেছে সত্যেনদা। বিয়ে করে যখন বউ নিয়ে গ্রামে ঢুকেছিল তখন সব মানুষ খুব সুনাম করেছিল। সেই কারণে রাজুর বউ ভাতে নিমন্ত্রণ করেছিল সত্যেনদাকে, যদিও ওনার যাওয়াটা সবাই ভালো চোখে দেখেনি। মা আবার সত্যেনদাকে খুব পছন্দ করে, তাই নিমন্ত্রণ করতেই হয়েছে ওনাকে। আচ্ছা সত্যেনদা, কে? হো তুই, আয়। কেমন আছিস? ভালো। বাহ, একদিনে চেহারার এত পরিবর্তন হয়েছে? কি করে করলি? কি করে করলাম মানে? আগে আমার প্রশ্নের উত্তর দাও। আমার ভাইয়ের বউটাকে কি দিয়ে বলো তো তুমি বশ করলে? আর কি দিয়েই বা আমার ভিটে সারা করলে ওকে? ওই মেয়ে তো এখন এই বাড়িমুখো হতে চাইছে না, মায়েরও দায়িত্ব নিতে চাইছে, আর বলছে সংসার করলে সে বাপের বাড়ি থেকেই করবে, না হলে ভাইয়ের সঙ্গে একা। এই ভিটে মুখো হবে না, এই ভিটের ভাগও চায় না, সবই নাকি আমার। মাও ওর কাছেই থাকবে। চিন্তা করো, এক রাতের মধ্যে এত পরিবর্তন সম্ভব কি করে হলো সত্যেনদা? সবই সম্ভব। তোর মনোবাসনা পূর্ণ হয়েছে, ভগবান তোর ওপরে দয়া করেছে। না 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 না, ভগবানের দয়া বলে তো আমার মনে হচ্ছে না। তোমার কোনো কাঠি নেই তো এদের মধ্যে? শুনেছি ইয়ং বয়সে তুমি নাকি টুকটাক করতে, সেই সব কিছু করেছো? কোনো ভূত প্রেত এলিয়ে দিয়েছো নাকি আমার বৌমাটার গায়ে?
হাসে সত্যেনদা, বলে, না রে, ভূত প্রেতে আর সবাই বিশ্বাস করলেও তুই তো মানুষ ভূতেই বিশ্বাস করিস নাকি? সে করি, কিন্তু আমার ওই ভরা সংসারে ভূতগিরি করতে যাবেটাকে? সে খুঁজে দেখার দায়িত্ব তোর। সংসার তোর, ভাই তোর, ভাইয়ের বউ তোর, মাও তোর। আমি শুধু শুধু পরের সংসারে কাটি করতে গিয়ে কেস খাবো নাকি? হ্যাঁ, বলে সত্যেনদা হাসলেন। কিছুই বুঝতে না পেরে আমিও উল্টো পথে পায়ে ফেরে। এমন সময় ওর মনে হয় একবার রত্নাবলীর সঙ্গে দেখা করে গেলে হয় না? বলেছিল ওর সঙ্গে বিয়ের কথা, একবার বলে দেখলে তো হয় মেয়েটাকে। বিয়ের প্রস্তাব দেওয়ার জন্যে মেয়ে নিজেই রেডি। না আছে বাবা, না আছে মা, তিনকুলে যার কেউ নেই, সে নিজেই নিজের বস। বহু বছর পর আজ রত্নাবলীর বাড়ির উঠোনে দাঁড়িয়ে রয়েছে অমিয়। সেই যে কলেজে পড়ার সময়, স্কুল লাইফেও চোখে চোখে একটু কথা হয়েছিল, ওই পর্যন্ত গিয়েই সব ইতিগজ হয়েছিল। কে কে ওখানে? রত্নাবলীর বাড়ির সামনেটা অসংখ্য গাছপালায় ভর্তি। গাছের ছায়া পের করে তবে ভেতরে গিয়ে ওর একতলা ছোট্ট বাড়িটাকে দেখা যায়। বাড়ির ওপরে একটা সবুজ রঙের ট্যাঙ্কি রয়েছে জলের, তবে বহুদিন অপরিষ্কারের জন্যে সবুজ রংটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গিয়েছে। দেওয়ালে কোনো একটা সময় হালকা গোলাপি রং ছিল, এখন তা সাদায় পরিণত হয়েছে। নোংরা চারিদিকে ভর্তি, গাছপালা আগাছা ছেয়ে রয়েছে। একা একা থাকে মেয়েটা, ঘরের ভেতরটা কোনো রকম গুছিয়েই হয়তো। আসতে পারি? কে? ও অমিয়, এসো। ঘরদোর কি পরিষ্কার করো না নাকি? কখন করবো বলো তো? সকালবেলা কোনো রকম দুটো রান্না করে খেয়ে বেরিয়ে যাই। সন্ধেবেলায় যখন ফিরি তখন পাড়ার ছেলেপুলেগুলোকে পড়াই। বাড়ি আসতে আসতে সেই অনেক রাত, তখন আর শরীরে দেয় না। ঘরে যা থাকে দুটো ওই ফুটিয়ে ফুটিয়ে খাই। আর আমাকে বলছো তুমি ঘর পরিষ্কার রাখতে? তাই তো, বিয়ে থাওয়া করলে না? না, তা করে আর কি হবে? বিয়ে সংসার সবই তো অশান্তির মূলে। যেমন ধরো, সংসার করতে গেলেই অপরের সংসারে যাওয়া, তাদের সংসারে নাক গলানো। নিজের অস্তিত্ব খুইয়ে আমি কারো সঙ্গে নিজেকে জড়াতে পারবো না। বসো, চা করে আনি। তা বলছি, তোমাকে তো দেখে এখনো বেশ ভালোই লাগে। বিয়েটা তো করতেই পারো, বয়স রয়েছে, যৌবন রয়েছে। না, আমি যৌবনের উপাসনা করি না, বয়স আমার অনেক বেশি। বিয়ে করে এখন আর নতুন করে নিজের জীবনটাকে বাঁধতে চাই না। তাছাড়া আমি সংসার ধর্ম ত্যাগ করেছি বহুদিন আগে, এখন ব্রহ্মচর্য পালন করব ভাবছি। সংসার মায়ার জিনিস, মোহের জিনিস। সারা জীবনের পুঁজি খরচ করে একজন বাড়ি তৈরি করে, তারপরে সেই বাড়িতে আধিপত্য বিস্তার করে তারই সন্তানেরা। সন্তানদের যখন বিয়ে হয়ে যায় তখন তাদের ওপরে তাদের বৌমা অথবা তাদের ছেলেরা ভর করে। এই মানুষটার অস্তিত্ব একটা সময় হারিয়ে যায়, যে তার মাথার রক্ত পায়ে ফেলে তৈরি করেছিল এই প্রাসাদ। আমি এসবের থেকে দূরেই থাকতে চাই অমিয়দা, এসব আমার ভালো লাগে না। রত্নাবলীর সাথে কথা বলে খুব একটা ভালো লাগলো না অমিয়র। বিয়ের প্রস্তাব তো দিতেই পারলো না, উপরন্তু কতগুলো জ্ঞানের কথা শুনল। চা খাবে না? না, বাড়ি যাই, বাড়িতে মা একা। কেন? তোমার বৌমা পালিয়েছে, আমার বাড়িতে নাকি ভূত আছে, তাই। ভূত? কীরকম? আর বলো না, বিয়ের পরপর ওদের অত্যাচার আমার সহ্য হতো না। সেই কথা গিয়ে বলেছিলাম আমাদের সত্যেনদাকে, তারপরই বোধহয় কোনো ভূত টুতকে আমাদের বাড়ি পাঠিয়ে দিয়েছে। সেই গিয়ে ভূত ওসবে তুমি স্বীকার করো নাকি? না, করি না, তবে বৌমার শরীরের যা অবস্থা দেখেছি তাতে তো ভূতই মনে হয়। আসলে সকালেই গালাগালি দিয়েছিলাম। ছোট ভাইটা আর ভাইয়ের বউটা যা পরিমাণে শব্দ তোলে তাতে আমার প্রাণ ওষ্ঠাগত। আমি একে সালা বিয়ে করিনি,
মাকে নিয়ে থাকি। ওই শব্দতে শরীরের মধ্যে বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তো ভেবেছিলাম এই বছরই ভাইকে আর ভাইয়ের বউকে আলাদা করে দেবো, বলবো তোদের সংসার নিয়ে তোরা আলাদা থাক। কিন্তু ভাইয়ের বউ দেখছি নিজে থেকেই রাজি আলাদা হয়ে যাওয়ার জন্যে, এমনকি মায়ের দায়িত্ব পর্যন্ত নেবে। তবু এই সংসারে আর ফিরে আসবে না। তার উপরে নাকি ভূত ভর করেছে। এই বাড়িতে থাকলেই তার সঙ্গমেচ্ছা পূরণ করে ছাড়ছে ভূত, জোর জবরদস্তি। 2 দিনে মেয়েটাকে একেবারে শুকিয়ে কাঠ বানিয়ে দিয়েছে। ভালো তো, আপনার সংসার এখন আপনার কাছে ফিরে এলো। এত কষ্ট করে গড়ে তোলা আপনার হাতের জিনিসে যদি কেউ আধিপত্য বিস্তার করে, আপনার ভেতরে ভেতরে তখন রাগ হবে না? সে তো হতোই, কিন্তু ভাইটাও তো আমার নিজের। অনুষ্ঠান করে বিয়েটা তো আমিই দিলাম। সে তো মেয়েটাকে পালিয়েই নিয়ে চলে এসেছিল। তবুও এই সংসার আপনার, অধিকারও আপনারই থাকা উচিত। রত্নাবলীর কথাতে কিছু একটা আছে যেটা ইচ্ছে করেও ধরতে পারছে না অমিয়। রাত্রেবেলায় সে বাড়ি ফিরে আসে। মায়ের মুখটা আজ ভার। যখনই শুনলেন বৌমা চলে গেছে বাপের বাড়ি। কোনোদিন আসবে না বলেছে? হ্যাঁ মা, বলল ভাই এলে ভাইয়ের সাথে মিটিং করতে, তোমাকেও নিয়ে যাবে। আমি বেচারা একা মানুষ, আমাকে নিয়ে কারো কোনো চিন্তা ভাবনা নেই। এই জমি ভিটে বাড়ি যা আছে তা দিয়ে আমি শেষ জীবন পর্যন্ত বেঁচে থাকতে পারবো। তোমাকে সুপাত্রে দিতে পারলেই বাঁচি। তোমার যা শরীরের হাল, তাতে ভাইয়ের যেখানে শ্বশুর বাড়ি সেখানে তুমি থাকলে তোমার চিকিৎসাটাও হবে। চিন্তা করো না, খরচাপাতি আমিও তো দেব। যতই হোক তুমি তো আমারও মা। তাই বলে বাবা তুই একা একা থাকবি এই বাড়িতে? তোর কষ্ট হবে না? কিচ্ছু কষ্ট হবে না, বরং তুমি আমার সঙ্গে থাকলে অপুষ্টিতে মরবে। 2 দিন পরে রাজু আসে, বউকে নিয়েই আসে। বউ তো এক দণ্ড এই বাড়িতে দাঁড়িয়ে থাকতে নারাজ। রাজু বউয়ের কাছে সব শুনেছে। শুনে দাদাকে বলেছে, অনেকদিন আগেই বলেছিলাম এইখানকার ঘর বাড়ি বিক্রি করে দে, আর বিক্রি করে আমার সঙ্গে শহরে চল। তুই তো যাবি না এক গোয়ারে। এবার মাকে দে, মাকে নিয়ে যাই। তোর বৌমা মাকে ছাড়া থাকতেই পারছে না। এমনকি আমার শ্বশুর শাশুড়ি পর্যন্ত আমার মাথা কান চিবিয়ে খাচ্ছে। বলছে বয়স্ক মা, তাকে ফেলে রেখে এসেছো, কেমন তারা ছেলে তুমি। কিন্তু আমি তো বলে বোঝাতে পারছি না, আমার দাদাটা 1 নম্বরের গোয়ার। ঠিক আছে ঠিক আছে, অত কথা বাড়ানোর কি আছে। তুই বেলা থাকতে থাকতে মাকে নিয়ে চলে যা। মাকে নিয়ে চলে যায় রাজু। বৌমাটি যখন বাড়ি থেকে যায় তখনও ওর চোখ দুটো বিভৎস হয়ে রয়েছে। মনে হচ্ছে মারাত্মক কিছু একটা ওকে এত ভয় দেখিয়েছে যে ভিটে ছাড়া ওকে হতেই হবে বাঁচতে গেলে। সেই দিন রাত্রেবেলা নিজের জন্যে কোনো রকম দুটো ফুটিয়ে নিয়ে অমিয় খেতে বসে। কোথায় কোথায় গেলে, এসো। বেরিয়ে আসে সেই সুন্দরী নারী মূর্তিটি, যে কিনা ওই রাত্রেবেলায় নগ্ন অবস্থায় দেখা দিয়েছিল অমিয়কে। আমি জানতাম তুমি এখানেই আছো, ভয় নেই, এসো। সত্যেনদা তোমাকে পাঠিয়েছে তাই না, আমার হেল্প করার জন্য? অনেক ধন্যবাদ। তবে এইবার তো তোমার কাজ শেষ। রান্না করেছি, খাওয়া দাওয়া করো, করে দেখো আর কারো তোমার জীবনে প্রয়োজন আছে কি না। নারী মূর্তিটি এগিয়ে আসে অমিয়র দিকে। স্বচ্ছ আলোর মধ্যে অমিয় দেখতে পায় অপরূপা সুন্দরী এই নারীটিকে। না, রত্নাবলীর সাথে এর দেহগতরের কোনো মিল নেই। মিল নেই মুখের লাবণ্যেরও। কারণ এই নারীটির চোখের মণি দুটো অসম্ভব রকমের সাদা আর ফ্যাকাশে। দেহটা কেমন যেন বরফ ঠান্ডা। শরীরে এক বিন্দু পোশাক না থাকা সত্ত্বেও কেমন যেন মরা মরা শরীরের এই দেহটা দেখে রাতের ভাত খাওয়া মাথায় ওঠে অমিয়র। ফ্যাকাশে দৃষ্টিতে দাঁতগুলো বের করে ভয়ঙ্করভাবে চেয়ে রয়েছে সে অমিয়র দিকে। অমিয় বলে, যে পাঠিয়েছে তার কাছেই ফিরে যাও। আমার কাছে তোমার প্রয়োজন ফুরিয়েছে, তুমি বিদেয় হতে পারো। বাধ্য মেয়ের মতো ঘাড় নেড়ে বাড়ি ছেড়ে 1 পা 2 পা করে চলে যায় মেয়েটি অমিয়র বাড়ির সামনের সেই জঙ্গলের ভেতর দিয়ে। এই মেয়েটি
এমনই একটি চরিত্র যে আমাদের প্রত্যেকের ভেতরে বসবাস করে। আমরা না চাইতেও যখন কাছের মানুষগুলোকে মনের কথা প্রকাশ করতে পারি না, যখন তাদের অত্যাচারে ভেতরে ভেতরে আমরা গুমড়ে মরি, তখন আমাদের মানুষ কল্পনায় এমন কোনো চরিত্র জাগরিত হয় যে কিনা আমাদের মন গড়া কল্পনাতে আমাদেরকে যে শাস্তি দিয়েছে তাকে শাস্তি দিয়ে যায়, যেটা ঠিক আমরা ভাবি। ঠিক তেমনই অমিয়র ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। ওর ভাবনায় সেই মেয়েটি জাগরিত হয়েছে, ভয় দেখিয়েছে ওর বৌমাকে। অত্যাধিক কাম প্রবৃত্তির শব্দে দগ্ধ হয়ে যাওয়া অমিয়র জীবনটাকে আবার নতুনভাবে গড়ে তোলার জন্য, একাকিত্ব জীবনে বেঁচে থাকার স্বাদ দেওয়ার জন্য সেই চরিত্রটি বারবার ফিরে আসবে। সত্যেন দা বাড়ির দালানে বসে রয়েছে, কখন আসবে ওনার স্ত্রী তার অপেক্ষায়। এসেছো? এসো। তোমাকে না বারবার বলেছি পোশাকটা পরে যাবে, যার তার বাড়ি এরম অবস্থায় যাবে না। সারা জীবন সম্পত্তির লোভ করে করে নিজের জীবনটাকে শেষ করে ফেললে। আমার মাটাকে ভাইটাকে বিষ খাইয়ে মারলে। তোমার পরিণতি শেষে কি হলো? হ্যাঁ, তোমার ছেলে, তোমার নিজের পেটের ছেলে তোমাকে বিষ খাইয়ে এইখানেই পুঁতে দিয়ে গেল। তারপরে মেয়েটা যখন এসে তোমার দেহ আবিষ্কার করলো, সেও তখন ছোট ভাইকে ব্ল্যাকমেল করা শুরু করলো। জমি বাড়ি সম্পত্তি নিয়ে এত মাথা ঘামিয়েছিলে যে শেষ অবধি অল্প বয়সে নিজেই চলে গেলে, আমাকে একা করে চলে গেলে। চাকরি করতাম, শেষ পর্যন্ত আমার বাড়িটা আমার অভাবেই ভূতের বাড়িতে পরিণত হলো। বাড়ি থাকতে পারতাম না, আর তোমার মাথাতেও দিনরাত আমার মায়ের সঙ্গে সম্পত্তি নিয়ে খিটিমিটি। বাবা, লাভটা কি হলো বলো তো? আমার বাড়ি ভূতের বাড়ি হলো, আমার ভিটেতে বেঁচে থাকার কেউ রইল না। ছেলেটা মরলো, মেয়েটা মরলো, নাতি নাতনি বিচ্ছেদ হলো। আমি সালা মরার মতো এখন খড়কুটো আঁকড়ে পড়ে আছি। কবে তিনি আমায় ডাকবেন? বিষ খেতে চাইলাম কতবার, বেঁচেও গেলাম। আরে মরার টাইম না হলে মানুষ মরতেও পারে না। সবই তোমার জন্য, তোমার অতিরিক্ত লোভের জন্য। কি পেলে জীবনে? যখন চলে গেলে বিষ খেয়ে, তখন তো শরীরে কাপড়টুকু দেওয়ারও ছেলে ছিল না, মেয়েও ছিল না। সম্পত্তি কয় বিঘে নিয়ে যেতে পেরেছ ওপরে যেখানে রয়েছ? যখন এসেছ তখনও ল্যাংটো আর ওই একা, যখন যাবে তখনও ল্যাংটো আর ওই একা। তবু আজীবন সম্পত্তি সম্পত্তি করে মাথা ঘামানো আর ঝগড়াঝাঁটি অশান্তি। হয়েছে, অমিয়র ভিটে বাড়ি বেঁচেছে, আর বেচারি বৌমাটাকে ভয় দেখিও না। কিভাবে নোকের আঁচড় মেরে মেরে বেচারিকে শেষ করে দিয়েছ। নতুন বউ বরের সঙ্গে সোহাগ করতে গেলে একটু তো ওরকম হবেই। তোমার সহ্য হলো না। অমিয়র দুঃখের কথা ঠিক তোমার কানে পৌঁছে গেল। তোমাকে কি আমি হাত জোর করে বলেছিলাম যে এবার অমিয়কে হেল্প করো? তা না, বিশ্ববিধাত্রী একেবারে এলেন, সাহায্য করতে হবে সবাইকে। নাও নাও, ঘরে যাও, গিয়ে চুপ করে যেখানে তোমার ছবি রয়েছে সেখানে গিয়ে শুয়ে পড়ো। যাও। ভুতুরে বাড়ি বানিয়ে ছাড়লো একেবারে, আর পড়া গেল না একে নিয়ে। ধুর। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। বন্ধুরা, বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে। দেখা হবে খুব শিগগিরই আরও নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। বিদায়।